क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। আচ্ছা, কেন আমরা অন্য কারোর কাছে তুম হি হো হতে চাই? কেন আমরা অন্যকে ইমপ্রেস করতে চাই আমাদের ভয়েস, স্টাইল, কনফিডেন্স দিয়ে? কখনো ভেবে দেখেছিস? বায়োলজি বলে এটা শুধু একটা ইমোশন নয়, এর পিছনে আছে বিজ্ঞান। তুই ময়ূরকেই দেখ, ময়ূরের এত বড় পেখম, এই এত বড় পেখম শত্রুরা দেখেও ফেলতে পারে, সে তার জন্য সে মারাও যেতে পারে, তারপরও এত বড় পেখম লাগিয়ে সে সঙ্গিনীকে ইমপ্রেস করার চেষ্টা করে। কেন? আসলে এটা একটা সিগন্যাল। এই সিগন্যালের মাধ্যমে ময়ূর বোঝাতে চায় যে এত বড় রিস্ক নিয়েও আমি বেঁচে আছি, অর্থাৎ আমি স্ট্রং। আর আমরা মানে মানুষরাও কিন্তু আলাদা নই, আমরাও ইমপ্রেস করতে চাই। তবে এর পিছনে ভালোবাসা যেমন আছে, আছে গভীর বায়োলজি। এটা বিবর্তনগতভাবে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার জিনকে তার পরবর্তী প্রজন্মের মধ্যে, অর্থাৎ তার ছেলে বা মেয়ের মধ্যে পৌঁছে দিতে চায়। এটাই হলো রিপ্রোডাকশন। আজকে আমরা সেই জননী পড়বো এবং জননের ফার্স্ট টপিক, মানব জননের ফার্স্ট টপিক, তোদের ক্লাস 12 সেম 3 ফার্স্ট টপিক, মানে মানব জনন চ্যাপ্টারের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে যে পুং জননতন্ত্রটা আমরা এই ক্লাসটায় ডিটেলসে পড়বো। চলো শুরু করা যাক। আর এই জনন করতে তো জননাঙ্গ দরকার, তাহলে সেই জন্যই এই জননাঙ্গ ছেলেদের দেহে এবং মেয়েদের দেহে একদম পরিপূর্ণ মাত্রায় বিকাশ লাভ করে তারা যখন বয়স সন্ধিতে আসে। মোটামুটি ছেলেদের ক্ষেত্রে ধর 10 থেকে 12 বছর বা 12 থেকে 14 বছর, মেয়েদের ক্ষেত্রেও ওরকম 10 থেকে 12 বছর বা 14 বছর এর মধ্যেই বয়স সন্ধিটা শুরু হয়। মেয়েদের ক্ষেত্রে যেটাকে প্রথম পিরিয়ড শুরু হয় আর কি। তো মেয়েদেরটা নিয়ে আমরা অন্য একটা ভিডিও আলোচনা করব। তো তার আগে আমরা দেখে নেবো, মানে ধর যেখানে যে মেন যে জননাঙ্গ আছে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়, সেগুলোর কিভাবে সেগুলো কাজ করে বা জননাঙ্গের গঠন কি, সেগুলো তো আমরা এই ভিডিওতে দেখবই। তার আগে দেখে নেবো যে বয়স সন্ধি যখন ধর শুরু হচ্ছে, তার কি দেহে কিন্তু কিছু গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হচ্ছে, অর্থাৎ তার দেহে কিছু চেঞ্জ আসছে। যেমন ধর আমি যদি ছেলেদের ক্ষেত্রেই বলি, ছেলেদের ক্ষেত্রে কি চেঞ্জ আসবে? যে প্রথম কথা হচ্ছে কণ্ঠস্বর ভারী হয়ে যাবে। কণ্ঠস্বর ছেলেদের ক্ষেত্রে কি হয়? ভারী হয়। তার সাথে ধর গোঁফ দাড়ি তৈরি হয়, এটা জানি আমরা সবাই। তার সাথে কি হয়? গোঁফ দাড়ি তৈরি হয়। এবং কি হয়? পিউবিক হেয়ার হয়, পিউবিক হেয়ার দেখা যায়। এবং অবশ্যই যেটা হয় ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই যেটা হয়, সেটা হচ্ছে যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। এবার মানুষ এই কারণেই বলা হয়, দেখ ছেলেদের জননাঙ্গ ছেলেদের দেহে থাকে, মেয়েদের জননাঙ্গ মেয়েদের দেহে থাকে, সেই জন্য মানুষকে কিন্তু আমরা আরেকভাবে বলতে পারি যে যৌন দ্বিরূপতাওয়ালা প্রাণী। মানে যেমন ধরো আসলে একটা যৌন দ্বিরূপতাওয়ালা প্রাণী, মানে যেটাকে আমরা সেক্সুয়াল ডাইমরফিজম বলি, বায়োলজির ভাষায় এটাকে আমরা বলি সেক্সুয়াল ডাইমরফিজম। তো আমরা প্রথমেই দেখে নেবো, আমরা যেহেতু আজকে এই ভিডিওতে পুরুষদের ক্ষেত্রে পুং জননতন্ত্রটাই পড়ছি, তো পুং জননতন্ত্রের গঠনটা কিরকম সেইটা আমরা একটু দেখে নেবো। আমি তোকে একদম সোজাভাবে বোঝাচ্ছি, তারপর লাস্টে আমি একটা সামারিও তোকে করে দেবো যে কি কি গঠন তাহলে আমরা দেখতে পাই। দেখ, একটা সাধারণ ছেলের দুটো শুক্রাশয় থাকে। এটা থাকে কোথায়? যে পুরুষদের যে ধর ছেলেদের যে তোর হচ্ছে যে বহিস্থ যে জননাঙ্গ, সেটা হচ্ছে পেনিস। তো পেনিসের গোড়ায় থাকে এবং এরা স্ক্রোটাম থলির মধ্যে থাকে। তো স্ক্রোটাম থলির মধ্যে থাকে মানে আমি ধরে নিচ্ছি এইটা একটা শুক্রাশয় আর এইটা একটা শুক্রাশয়। এবার এই প্রসঙ্গে আমি তোকে বলে রেখি, এদের সম্বন্ধে বলে দিই। এই শুক্রাশয়গুলো মোটামুটি তুই ভাবতে পারিস যে 4 থেকে 5 সেন্টিমিটার এক একটার তোর হচ্ছে দৈর্ঘ্য হবে। তার সাথে কি হবে? 2 থেকে 4 সেন্টিমিটার মতো তার হচ্ছে যে প্রস্থ হবে। এবং তার সাথে 12 থেকে 20 গ্রাম করে এক একটার ওজন হতে পারে। হলো। এবার এই শুক্রাশয়গুলো তোর হচ্ছে যে শুক্রাশয়গুলো একটা থলি দ্বারা আবৃত থাকে। আমি যদি এটাকে বলি যে এরকম একটা স্ক্রোটাম থলির মধ্যে এটা আবদ্ধ থাকে। কি থাকে? স্ক্রোটাম থলির মধ্যে আবদ্ধ থাকে। এবং এর পাশাপাশি তোকে আরো দু একটা কথা আমি বলবো, এই যে ছেলেদের যে শুক্রাশয় তুই দেখছিস, দুটো শুক্রাশয় আমি দেখালাম, এদের এখানে 3টে পর্দা থাকে। 3টে পর্দা কি কি আমি তোকে নাম লিখে দিচ্ছি। একদম যদি তোকে আমি আউটসাইড বলি, একদম বাইরে বাইরে থাকে হচ্ছে যে টিউনিকা ভ্যাজাইনালিস। কি থাকে? একদম বাইরে থাকে টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস। তারপরে মিডিলে কি থাকে? একদম মিডিলে থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া। আর একদম তোর হচ্ছে যে ভেতরে থাকে, মানে ইনার আমি লিখছি, সেখানে থাকে টিউনিকা ভাস্কুলোসা। সেখানে কি থাকে? টিউনিকা ভাস্কুলোসা। এই 3টে পর্দা থাকে, এই 3টে পর্দা থাকে। এবং শুধু তাই নয়, এই যে শুক্রাশয় দুটো ছেলেদের দেহে থাকে,
জন্মের ঠিক আগের অবস্থায় তোর হচ্ছে যে এইগুলো উদরগহ্বর থেকে স্ক্রোটাম থলির মধ্যে নেমে আসে, উদরগহ্বর থেকে স্ক্রোটাম থলির মধ্যে নেমে আসে। এবার এই নামার সময় একটা মনে কর একটা যেন রাস্তা বা একটা টানেলের মতো একটা রাস্তা দিয়ে নেমে আসে, ভালো করে বুঝ। এই টানেলের মতো পদ্ধতি মানে টানেলের মতো যে মানে রাস্তাটা আছে সেইটার নাম হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল। সেইটার নাম হচ্ছে কি বললাম, ইঙ্গুইনাল ক্যানাল। যে ইঙ্গুইনাল ক্যানালের মধ্য দিয়ে ধর নেমে আসছে, তো নামতে গেলে তাকে তো একটা যেন দড়ির মাধ্যমে তাকে এরকম ভাবে টানা হচ্ছে। এরকম ভাবে তুই এটাকে ভাবতে পারিস। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এই শুক্রাশয়গুলো যখন নামছে তখন একটা তন্তুময় অংশের মাধ্যমে এই শুক্রাশয়টা নেমে বা নামতে থাকছে, বা বলতে পারি যে তার মাধ্যমে হচ্ছে সে শুক্রাশয় বা এই যে একটু আগে এখানে দেখালাম না স্ক্রোটাম থলি, সেই স্ক্রোটাম থলির সাথে যুক্ত থাকে। ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে গুবারনাকুলাম। ওইটার নাম কি বললাম? ওইটার নাম হচ্ছে, তাহলে এটা একটাকে বললাম ইঙ্গুইনাল ক্যানাল, ওইটাকে এই যে দড়ির মতো যে অংশটা তাকে আমরা বলছি গুবারনাকুলাম। গুবারনাকুলাম ঠিক আছে। এবং শুধু তাই নয়, এটা নামার পর ধর শুক্রাশয়ে নেমে গেল, তারপর তো বেশ কিছু তাকে তো ব্লাড সাপ্লাই বা এই এই জিনিসগুলো তাকে থাকতে হবে। তো সেখানে যে সাহায্য করে তার নাম হচ্ছে স্পারমাটিক কর্ড। তার নাম হচ্ছে স্পারমাটিক কর্ড। তার নাম কি বললাম? তার নাম হচ্ছে স্পারমাটিক কর্ড। এবার আমি তোকে বহিস্থ জননাঙ্গটা দেখাচ্ছি। তাহলে এদিকে একটা শুক্রাশয় গেল, এদিকে একটা শুক্রাশয় গেল। এবার ধর মাঝে আমি এবার ধর মাঝে পেনিসটা আছে, এরকম জায়গায় পেনিসটা আছে, ঠিক আছে? তুই একটু অনুমান করে নে এরকম জায়গায় পেনিসটা আছে। তার মানে তুই পরিষ্কার বুঝতে পারছিস এই শুক্রাশয়ের সাথে পেনিসের একটা কানেকশন আছে। শুক্রাশয়ের সাথে পেনিসের এদিক থেকে একটা আর এদিক থেকে একটা এরকম পেনিসের কানেকশন আছে। ঠিক এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখ, এই প্রত্যেকটা শুক্রাশয়কে আমরা মোটামুটি কয়েকটা প্রকোষ্ঠে ভাগ করতে পারি। কিরকম প্রকোষ্ঠ? মানে ধর আমি তোকে এরকম বলছি যে এইরকম টাইপের, ধর এরকম আমরা প্রকোষ্ঠে ভাগ করতে পারি। আমি বোঝানোর সুবিধার্থে এখন এগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এক একটা প্রকোষ্ঠে ভাগ করতে পারি। তাহলে এর মধ্যে এরকম অনেকগুলো প্রকোষ্ঠ আছে, মোটামুটি 200 থেকে 250টা প্রকোষ্ঠ আছে, এবং প্রত্যেকটা প্রকোষ্ঠে 2 থেকে 3টে করে এক ধরনের নালী পাওয়া যায়। 2 থেকে 3টে করে এক ধরনের নালী পাওয়া যায়, যে নালীটার নাম হচ্ছে কি বললাম, সেমিনিফেরাস নালী। যে নালীটার নাম হচ্ছে সেমিনিফেরাস নালী, ঠিক আছে? যে নালীটার নাম হচ্ছে সেমিনিফেরাস নালী, ঠিক আছে? এই সেমিনিফেরাস নালীগুলো পরস্পর যুক্ত হয়ে একটা গঠন তৈরি করে, তার নাম হচ্ছে রেটিটেস্টিস। তার নাম হচ্ছে কি বললাম? রেটিটেস্টিস। তার নাম রেটিটেস্টিস। এই রেটিটেস্টিস গুলো যুক্ত হয়ে বা যার সাথে যুক্ত হয় তার নাম হচ্ছে ভাষা ইফারেন্সিয়া। এটা মনে রাখবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোদের কিন্তু থার্ড সেমের পরীক্ষার জন্য। থার্ড সেম এখান থেকে রিঅ্যারেঞ্জমেন্ট আসতে পারে, বহু নিটেও কিন্তু এখান থেকে পিওয়াইকিউ এসেছে। এর নাম হচ্ছে ভাষা ইফারেন্সিয়া। এর নাম হচ্ছে ভাষা ইফারেন্সিয়া। আমি একদম বইয়ে অনেক জটিল ভাবে দেয়া থাকে, আমি তোকে একদম সহজভাবে পরপর সাজিয়ে দিচ্ছি। তাহলে সেমিনিফেরাস নালিস যুক্ত হচ্ছে রেটিটেস্টিসের সাথে, রেটিটেস্টিস যুক্ত হচ্ছে ভাষা ইফারেন্সিয়ার সাথে। এবার এ কি হবে? এ যুক্ত হচ্ছে এপিডিডাইমিসের সাথে, এপিডিডাইমিসের সাথে, ঠিক আছে? এই এপিডিডাইমিসেরও 3টে ভাগ। এপিডিডাইমিস মোটামুটি 6 মিটার মতো লম্বা হতে পারে। এর একদম এর 3টে ভাগ, একটা হচ্ছে কাপু এপিডিডাইমিস, কর্পাস এপিডিডাইমিস এবং কডা এপিডিডাইমিস, এবং কডা একদম লেজের দিকের অংশটা কডা এপিডিডাইমিস। তাহলে এই 3টে ভাগ বললাম। এই এপিডিডাইমিস গুলো এবার যার সাথে যুক্ত হচ্ছে তার নাম কি? এপিডিডাইমিস গুলো যার সাথে যুক্ত হচ্ছে তার নাম এইটা, ভাস ডিফারেন্স। তার নাম কি? ভাস ডিফারেন্স। তার নাম ভাস ডিফারেন্স, ঠিক আছে? এই ভাস ডিফারেন্সটা এবার কার সাথে যুক্ত হবে? ইজাকুলেটারি নালী, বা বাংলায় বলে নিক্ষেপণ নালী। ইজাকুলেটারি নালী, ইজাকুলেটারি নালী। আর সেইটা যার সাথে যুক্ত হবে ইউরেথ্রা, সেইটা যার সাথে যুক্ত হবে তার নাম ইউরেথ্রা, বা যেটাকে আমরা মূত্র জনন নালী বলে থাকি। এবার তুই বলতে পারি যে স্যার এই যে জায়গাটা আপনি দেখালেন এটাকে একটু ছবির মাধ্যমে বোঝালে ভালো হয়। তো ছবির মাধ্যমে আমি তোকে দেখাচ্ছি। তার মানে আমি যেটা বললাম, ধর একটা আমি শুক্রাশয়কে তোকে দেখাচ্ছি, তো এই শুক্রাশয়ের মধ্যে কোনো জায়গায় ধর এরকম সেমিনিফেরাস নালিকাগুলো বেরিয়েছে। সেমিনিফেরাস নালিকাগুলো বেরিয়ে তারা যেন মিলে তৈরি করছে, কি তৈরি করছে? এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে, এদিক থেকেও আছে এদিক থেকেও আছে। তারা তৈরি করছে কি বললাম দেখ, এই যে রেটিটেস্টিস। তার মানে এই জায়গাটায় যে স্ট্রাকচারটা হলো ধর রেটিটেস্টিস। রেটিটেস্টিস যুক্ত হচ্ছে আবার এরকম একটা ধর গঠনের সাথে, রেটিটেস্টিস আবার এরকম একটা গঠনের সাথে যুক্ত হচ্ছে, তার নাম ভাষা ইফারেন্সিয়া। এই ভাষা ইফারেন্সিয়া থেকে কিন্তু তোর এপিডিডাইমিসটা বেরোচ্ছে, মানে এপিডিডাইমিসটা ভাষা ইফারেন্সিয়া থেকে তোর কিন্তু এবার এপিডিডাইমিসটা বেরোচ্ছে। এই এপিডিডাইমিসটা বেরিয়ে কার সাথে মিলছে দেখ, এইটা। তার মানে এর ভেতর থেকে বেরিয়ে কিন্তু এইটার সাথে মিশে গেল। এইটাই তো তোর ভাস ডিফারেন্স,
ঠিক আছে, এইটাই হচ্ছে তোর ভাস ডিফারেন্স। আচ্ছা, এর প্রসঙ্গে আমি কয়েকটা কথা এখনো বলিনি, সেগুলো আগে একটু বলি। এই গঠনটার আরো কয়েকটা কথা আমি তোকে বলবো। তার মানে ভাস ডিফারেন্স এর সাথে মিশে গেল, এরপর কি হচ্ছে আমি তোকে পরে বলছি। তার আগে তোকে মনে রাখতে হবে এইখানে একটা গ্রন্থি আছে, এই গ্রন্থিটার নাম হচ্ছে প্রস্টেট গ্রন্থি। এই গ্রন্থিটার নাম হচ্ছে প্রস্টেট গ্রন্থি। প্রস্টেট গ্রন্থির পাশে এখানে একটা সেমিনাল ভেসিকেল, এখানে একটা সেমিনাল ভেসিকেল, আমি এসভি লিখছি, এখানে একটা সেমিনাল ভেসিকেল, এখানে একটা সেমিনাল ভেসিকেল, এবং এর পাশাপাশি এইরকম জায়গায় এখানে একটা কাউপারের গ্রন্থি আর এখানে একটা কাউপারের গ্রন্থি। মানে ধর এইটা একটা কাউপারের গ্রন্থি বা যার অপর নাম বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, এইটাও একটা কাউপারের গ্রন্থি যার অপর নাম বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। ঠিক আছে, তাহলে সেমিনাল ভেসিকেল, সেমিনাল ভেসিকেল, এটা কাউপারের গ্রন্থি, সরি এটা প্রস্টেট গ্রন্থি, এটা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি বা কাউপারের গ্রন্থি, এই হচ্ছে স্ট্রাকচার। এবার তুই বলবি স্যার এই গ্রন্থিগুলোর কাজ কি? এই গ্রন্থিগুলোর কাজ খুব মানে গুরুত্বপূর্ণ, কারণ ধর একটু পরে আমরা দেখবো যে এখানে তো ধর শুক্রাণু তৈরি হলো, মানে শুক্রাশয়ে তোর হচ্ছে যে শুক্রাণুগুলো তৈরি হবে। তো সেই শুক্রাণুগুলো যখন যাবে মানে সিমেনের মাধ্যমে যখন নির্গত হবে, সিমেনটা কি পরে বলছি, যখন নির্গত হবে মানে একটা একটা অর্ধস্বচ্ছ তরলের মতো তুই ভাবতে পারিস, যেটা যখন নির্গত হবে তার সাথে এই যে গ্রন্থিগুলো আছে, মানে এখানে সেমিনাল ভেসিকেল আছে, প্রস্টেট গ্রন্থি আছে, তারপরে হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি আছে, এদের ক্ষরণগুলো ওর সাথে মিশে যাবে। এদের ক্ষরণগুলো কি হবে? ওর সাথে মিশে যাবে। এবার তুই বলবি মিশে গিয়ে লাভটা কি? তার কারণ তোকে একটা কথা মনে রাখতে হবে, এর টার্গেটটা কি। ধর এইখান থেকে এটা যাবে কোথায়? এখান থেকে ধর এটা তো রিপ্রোডাকশন পারপাসে বেরোচ্ছে, মানে জনন পারপাসে বেরোচ্ছে, তাহলে এটা যাওয়ার কথা হচ্ছে স্ত্রী জননতন্ত্রে। তাহলে স্ত্রী জননতন্ত্রটা কিন্তু একটু আম্লিক প্রকৃতির হয়, মানে একটু অ্যাসিডিক, মানে পিএইচটা কিন্তু 7-এর কম। তাহলে সেক্ষেত্রে শুক্রাণুগুলো যাতে ওই আম্লিক পিএইচে বেশি নষ্ট না হয়ে যেতে পারে, সেই জন্য ওই আম্লিকতাটাকে প্রশম করার জন্য, আম্লিকতাটাকে যাতে ক্ষতি না করতে পারে শুক্রাণুগুলো বেঁচে থাকার জন্য, সেই জন্য এই ক্ষরণটা নির্গত হয়, সেই জন্য এদের ক্ষরণটা নির্গত হয়। ঠিক আছে, সেই জন্য এদের ক্ষরণটা নির্গত। এইবার এই প্রসঙ্গে একটা কথা তোদেরকে বলে রাখি, যে ছেলেদের দেখে যে এই যে ধর দুটো শুক্রাশয় থাকছে, ঠিক আছে, উদর গহ্বর থেকে নিচের দিকে এসে স্ক্রোটাম থলির মধ্যে থাকছে। এবার প্রশ্ন হচ্ছে কেন? হঠাৎ করে উদর গহ্বরে থাকলেই কি ক্ষতি হতো? তার কারণ হচ্ছে, এটা থেকে অনেক সময় এমসিকিউ দেয়, যে আমাদের দেহে যে টেম্পারেচারটা আছে নর্মালি ধর 37°C, তার থেকে মোটামুটি 2 থেকে 2.5 ডিগ্রি টেম্পারেচার কম কিন্তু এটা লাগে। ঠিক আছে, মানে একটা যেন এটা একটা ন্যাচারাল, যেন একটা তুই ভাবতে পারিস ফ্রিজ হিসেবে কাজ করে। কারণ তোর কাছে মনে হতে পারে স্যার 2 থেকে 2.5 ডিগ্রি টেম্পারেচার বেশি হলে কি এমন অসুবিধা হয়ে যাবে? 2 থেকে 2.5 ডিগ্রি, আমার উত্তর হলো 2 থেকে 2.5 ডিগ্রি টেম্পারেচার বেশি হলে, ঠিক আছে, পৃথিবী উল্টে যেত। অর্থাৎ আমি বলতে চাইছি মানুষ বলে কোনো প্রজাতিটাই হয়তো পৃথিবীতে থাকতো না, কারণ সেক্ষেত্রে তো শুক্রাণু তৈরি হতো না। শুক্রাণু তৈরি যদি না হতো তাহলে কি তোর হচ্ছে যে মানে মানুষ থেকে তার পরবর্তী প্রজন্ম কিন্তু তৈরি হতো না। আর এই এবার কিছু কিছু ক্ষেত্রে বায়োলজি মানেই কিন্তু সবারই যে এটা স্বাভাবিক হবে তার তো মানে নেই। অনেক পুরুষ আছে, অনেক ছেলে আছে যাদের ক্ষেত্রে ধর জন্মের পরও শুক্রাশয় দুটো উদর গহ্বরেই থেকে যায়, সেক্ষেত্রে তাদের একটা রোগ হয়। এই রোগটাকে বলে ক্রিপ্টরকিডিজম। এই রোগটাকে কি বলে? ক্রিপ্টরকিডিজম। এবং ধর যদি দুটো শুক্রাশয় হচ্ছে উদর গহ্বরেই থেকে যায়, যদি না নামে তাকে বলে ক্রিপ্টরকিডিজম। যদি একটা নামে একটা না নামে তাহলে তাকে বলে মোনার্কিজম। মোনার্কিজম। বোঝা গেছে? তাকে বলে মোনার্কিজম। যাই হোক, এবার আমরা এই দিকটায় আবার ফিরে আসি। তাহলে আমি কি বলছিলাম, যে সিমেনের কথা বলছিলাম, সিমেন বা বীর্যর কথা বলছিলাম। তাহলে বীর্য মানে কি? বীর্য মানে হচ্ছে যেখানে শুক্রাণু থাকবে এবং এই গ্রন্থিগুলোর ক্ষরণ থাকবে। এবার তাহলে কোনটা কতটা থাকে আমরা একটু দেখে নিই। তাহলে বীর্য সম্বন্ধে একটু কথা বলে নি। বীর্য বা যেটাকে সিমেন বলা হচ্ছে, এর পিএইচ তোর মোটামুটি হচ্ছে যে 7.35 থেকে 7.50 মতো হয়। এবং শুধু তাই নয়, এখানে হচ্ছে তোর মানে প্রতিবারে একবার ক্ষরণে মোটামুটি 4 ml করে বীর্য নির্গত হয়, যেখানে তুই ভাবতে পারিস মোটামুটি 200 থেকে 500 মিলিয়ন শুক্রাণু থাকতে পারে। 200 থেকে 500 মিলিয়ন শুক্রাণু থাকতে পারে। ঠিক আছে, এবার এই বীর্যের ক্ষরণে কি কি দেখা যায়? দেখ, বীর্যের ক্ষরণে কে কে থাকে। দেখ, বীর্যের যে ক্ষরণটা থাকছে, সেখানে কে কে থাকছে, প্রথম কথা হচ্ছে যে 2 থেকে 5% তাদের যে মানে বীর্যের টোটাল 100% হলে তার মধ্যে 2 থেকে 5% হচ্ছে শুক্রাশয়ের ক্ষরণ। আচ্ছা, তার সাথে হচ্ছে যে 60% হচ্ছে সেমিনাল ভেসিকেল থেকে আসে। 60% সেমিনাল ভেসিকেল থেকে আসে। 30% মতো প্রস্টেট গ্রন্থি থেকে আসে, প্রস্টেট গ্ল্যান্ড থেকে আসে। আর 1% মতো কাউপার যে গ্রন্থিটা দেখালাম, তো সেই কাউপার গ্রন্থি থেকে আসে। এই হচ্ছে ক্ষরণটা। এই জায়গাটা তো বললাম যে যেখানে এদের ক্ষরণগুলো বললাম, আর এর ভেতরের তোকে আমি স্ট্রাকচারটাও বললাম, যেখানে আমরা দেখলাম যে সেমিনিফেরাস নালী, এর ভেতরে সেমিনিফেরাস নালী আছে। সেমিনিফেরাস নালিকাগুলো যুক্ত হচ্ছে রেটিটেস্টিসের সাথে, সেটা যুক্ত হচ্ছে ভাসা ইফারেন্সিয়ার সাথে, সেটা যুক্ত হচ্ছে এপিডিডাইমিসের সাথে, সেটা যুক্ত হচ্ছে ভাস ডিফারেন্সের সাথে, সেটা যুক্ত হচ্ছে ইজাকুলেটরি নালীর সাথে, সেটা এবার ইউরেথ্রা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে মূত্র জননালীটা হচ্ছে এরকম, ঠিক আছে। এবার এইটা হচ্ছে পেনিস। এই পেনিসের সামনের যে পোর্শনটা আছে,
এই পোর্শনটাকে বলা হয় গ্লান্স পেনিস। কি বলা হয়? গ্লান্স পেনিস। ঠিক আছে, এবার এই পেনিসের এই জায়গাটাকে মানে পেনিসের যে প্রস্থচ্ছেদ সেটাকে যদি মানে পেনিসকে আমরা যদি সেকশন কাটি তাহলে এরকম আমরা একটা ছবি পাবো। তাহলে এরকম আমরা একটা ছবি পাবো। ঠিক আছে, এইরকম টাইপের আমরা একটা ছবি পাবো। ঠিক আছে, এর মধ্যে এই জায়গাটায় থাকে ইউরেথ্রা, মানে তোকে যেটা দেখালাম এই ইউরেথ্রাটা এর মাধ্যমে বেরিয়ে আসছে। আর এই দুটোর নাম হচ্ছে কর্পোরা কর্পোরা ক্যাভারনোসা, কর্পোরা ক্যাভারনোসা। আর এইটার নাম কর্পোরাস স্পঞ্জিওসাম। ঠিক আছে, কর্পোরা কভারনোসা, কর্পোরাস স্পঞ্জিওসাম, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে পেনিসের যে অংশটা আমি তোকে বললাম। আচ্ছা, এই প্রসঙ্গে আরো দু একটা টাইপের কথা বলবো আমি। কথা মনে রাখবে, অনেক সময় এমসিকিউ দেয়, এই যে সেমিনাল প্লাজমা বা যেটাকে আমরা সিমেন বলছি, এর মধ্যে কিন্তু ফ্রুক্টোজ পাওয়া যায়। ঠিক আছে, কোনো মহিলা ধর তার প্রতি কোনো ক্রাইম হয়েছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা হয় যে তার জেনিটাল ট্র্যাক্টে মানে স্ত্রী জননতন্ত্রে ফ্রুক্টোজ আছে কিনা। ফ্রুক্টোজ উপস্থিতি মানেই কিন্তু সেটা তোর হচ্ছে যে যৌন জননকে নির্দেশ করে। ঠিক আছে, এটা একটু মনে রাখবি। আচ্ছা, এরপর চলে আসবো, আমি এতক্ষণ পর্যন্ত তো অনেক অঙ্গ বা অনেক গ্রন্থির নাম বললাম, সেটাকে আমি একটা চার্টের মধ্যে করে দিচ্ছি তাহলে যাতে তোদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত কি বললাম? আমি বললাম এ ধর আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটাকে আমি বললাম, তো সেই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে তাহলে আমরা ফার্স্টেই দেখলাম পুং জনন অঙ্গ মেন, যেটা প্রধান জনন অঙ্গ, পুং জনন অঙ্গ প্রধান যেটাকে বলছি। ঠিক আছে, একটা হচ্ছে আনুষঙ্গিক, এটা প্রধান, এটা প্রধান। এরপর হচ্ছে আনুষঙ্গিক, আনুষঙ্গিক। আর তার সাথে কি করলাম? বহিস্থ জননাঙ্গ, বহিঃজনন অঙ্গ, বহিঃজনন অঙ্গ। তার এর মধ্যে কি দেখলাম আমরা? শুক্রাশয় আছে। এর মধ্যে আমরা কি দেখলাম? শুক্রাশয় আছে। শুক্রাশয় কটা আছে? দুটো আছে, অর্থাৎ এক জোড়া আছে। আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো আগেই বলে দিলাম, 12 থেকে 20 গ্রাম ওজন, ওগুলো বললাম। আর টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভাস্কুলাস, ওগুলো সব তোকে তখন বললাম। এবার আনুষঙ্গিকের মধ্যে কি আছে? একটাকে আমরা ভাগ করতে পারি নলাকার গঠন, ধর নলাকার গঠন, যেগুলো হচ্ছে যে আচ্ছা নলাকার গঠন। আর একটা হচ্ছে গ্রন্থি। গ্রন্থির ব্যাপারটা আমরা অলরেডি বললাম। একটা হচ্ছে আমি শর্টে লিখছি, সেমিনাল ভেসিকেলের কথা বললাম। তো সেমিনাল ভেসিকেল হচ্ছে গিয়ে তোর এক জোড়া আছে। প্রস্টেট গ্রন্থি, প্রস্টেট গ্ল্যান্ড, এটা কিন্তু একটা আছে, এটা ওয়ান পেয়ার, এটা ওয়ান প্রস্টেট গ্রন্থি। আর কি আছে? কাউপারের গ্রন্থি, কাউপার গ্ল্যান্ড, এটাও কিন্তু ওয়ান পেয়ার। এবার যদি নলাকার গঠনগুলোর মধ্যে বলিস, মানে সোজা কথা নালীগুলোর কথা বলি, তো নালীগুলোর মধ্যে কি কি আছে? নালীগুলোর মধ্যে প্রথমেই তোর আছে হচ্ছে যে যেটা বললাম, আমি যদি একে বলি ভাষা ইফারেন্সিয়ার কথা বললাম, তারপরে এপিডিডাইমিসের কথা বললাম। ঠিক আছে, এপিডিডাইমিস মোটামুটি তো যেটা বললাম 6 মিটার পর্যন্ত হতে পারে। তিনটে ভাগ বললাম। ভাস ডিফারেন্সের কথা বলেছিলাম, ভাস ডিফারেন্স মোটামুটি এক জোড়া থাকে এবং এটা মোটামুটি 40 সেন্টিমিটার মতো লম্বা হয়। আর কার কথা বলেছিলাম? ইজাকুলেটারি ডাক বা ইজাকুলেটারি নালীর কথা বলেছিলাম, যেটাও এক জোড়া থাকে, যেটা মোটামুটি 2 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর কার কথা বলবো? ইউরিনোজেনিটাল ডাক্ট, যেটাকে মূত্র জননালী বললাম, মানে এইটা মূত্র জননালী। তো মূত্র জননালীটার কি হবে? এটাও কিন্তু তোর একটা 19 থেকে 20 সেন্টিমিটার, 19 থেকে 20 সেন্টিমিটার। এই রকম হচ্ছে এদের, এই হচ্ছে টোটাল ভাগ। আমি যে এখনো পর্যন্ত যা যা বললাম এই হচ্ছে তার ভাগ। ঠিক আছে, মানে পুং জননতন্ত্রের ভাগ। তাহলে শুক্রাশয়ের কথা বললাম এবং এই নালীগুলো আছে, এই গ্রন্থিগুলোর কথা বললাম এবং বহির্জনন অঙ্গ। এই যে বহির্জনন অঙ্গ, বহির্জনন অঙ্গের মধ্যে আছে পেনিস, যার আমি ক্রস সেকশন একটু আগে তোকে কর্পোরা ক্যাভারনোসা, কর্পোরা স্পঞ্জিওসামটা যেটা আমি তোকে একটু আগে দেখা। আমাদের তো ক্লাস 12 থার্ড সেমিস্টারের অনলাইন ক্লাস অলরেডি চলছে, বা ক্লাস 11-এরও চলছে, ক্লাস 10-এরও চলছে। বায়োইজার দেবাংশু যে অ্যাপটা আছে, তো সেই অ্যাপে তোর হচ্ছে যে অ্যাপটা ডাউনলোড করে অ্যাপে দেখবি ক্লাস 12-এর যে কোর্সটা আছে, যেটা হচ্ছে তোর বায়োহেলিক্স কোর্স, বায়োহেলিক্স কোর্স। তো এটা তোরা নিয়ে নিতে পারিস। খুবই কম প্রাইস রাখা হয়েছে, 1 বছরের জন্য 999 টাকা। প্রতি সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে রাত 9টার পর থেকে, তাই যাদের কারো কোনো অসুবিধা হবে না টাইমের অ্যাডজাস্টমেন্ট নিয়ে, বা এছাড়াও তোর রেকর্ড ক্লাসও থাকবে, ওখান থেকে করে নিতে পারিস। বাই নাও অপশনটা ক্লিক করবি, বাই নাও অপশন ক্লিক করার পরে দেখবি ইউপিআই অপশন আসবে। ইউপিআই অপশনটা ক্লিক করলেই তোর কিউআর কোড পেয়ে যাবি, সেখান থেকে তুই পে করে ওই ক্লাসে জয়েন হয়ে যেতে পারিস। এরপর চলে আসবো এই যে ধর সেমিনিফেরাস নালিকা বা হচ্ছে যে তোর সার্টলি কোষ বা এই জায়গাগুলো বললাম, এই জায়গাটার মধ্যে আমি একটু শুক্রাশয়ের যে তোর হচ্ছে লোবিউল গুলো যেগুলোকে বললাম, প্রোপোস্ট যেগুলোকে বললাম, তাদেরকে আমরা যদি ক্রস সেকশন করি, প্রস্থচ্ছেদ করি, তাহলে কিরকম আমরা একটা দেখ আমরা এক ধরনের ছবি পাবো। ছবিটা কিরকম একটা ছবি পাবো, যেখানে দেখ এইরকম একটা প্রস্থচ্ছেদ করলে এরকম ছবিটা পাচ্ছি। এই কোষগুলোর নাম হচ্ছে, এই যে কোষগুলো দেখছিস এইগুলোই হচ্ছে তোর সার্টলি কোষ, এগুলোই হচ্ছে সার্টলি কোষ। আর এর পাশে এই যে মাঝে যে অংশগুলো আছে না, মাঝে যে কোষগুলো আছে, এগুলো হচ্ছে লেডিগের কোষ, এগুলো হচ্ছে লেডিগের কোষ। ঠিক আছে, আমরা জানি যে লেডিগের কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, লেডিগের কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। এটা হচ্ছে ছেলেদের দেহের
একদম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আর সাট্টলি কোষ হচ্ছে পুষ্টি যোগায়, শুক্রাণুকে পুষ্টি যোগায়। তুই বলবি এখানে স্যার শুক্রাণু কোথা থেকে এলো? সাট্টলি কোষ দেখতে পাচ্ছিস, এদের একদম কাছাকাছি, এদের গায়ে গায়ে শুক্রাণুগুলো লেগে থাকে, ওই জন্য সাট্টলি কোষ শুক্রাণুকে পুষ্টি যোগায়। এডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। তার মানে অ্যাকচুয়ালি কিভাবে ছেলেদের বডি তৈরি হয়, মানে ছেলেদের যে জননাঙ্গ তৈরি হয়, সেটাকেও আমি একটু এই প্রসঙ্গে সংক্ষেপে বলে দিই তোদেরকে। অ্যাকচুয়ালি ছেলেরা কি হয়, ধর 44A প্লাস XY হয়তো, মানে XY হচ্ছে তোর অ্যালোজোম যেটা। এবার এখানে এইখানে হচ্ছে যে TDF ফ্যাক্টরটা থাকে, ছেলেদের ক্ষেত্রে কি থাকে, TDF ফ্যাক্টরটা থাকে। এবার TDF ফ্যাক্টর মানে SRY জিন আর কি, SRY জিন, ঠিক আছে। এবার এর জন্য এইটা থাকার জন্য, ওয়াই ক্রোমোজোমে এটা থাকার জন্য তোর হচ্ছে যে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন বেরোয়, আর একটা জিনিস বেরোয় মুলেরিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর বলে একটা জিনিস বেরোয়। এই যে টেস্টোস্টেরনটা বেরোচ্ছে, এই টেস্টোস্টেরনের জন্যই দেহে জন্মানোর সময় উলফিয়ান বলে নালী থাকে, উলফিয়ান নালীকে পুং প্রজনন নালীতে পরিণত করে, এবং টেস্টোস্টেরনের প্রভাবে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হয়, যেটার জন্য আবার তোর হচ্ছে যে বাহ্যিক যৌনাঙ্গ তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেছে তাহলে। এবার আমরা দেখবো যে তাহলে স্পারমাটোজেনেসিসটা কিভাবে হচ্ছে। স্পারমাটোজেনেসিস মানে হচ্ছে শুক্রাণু তৈরিটা কিভাবে হচ্ছে। সবসময় মনে রাখবি যে কোনো জিনিসের নামের শুরুতে গনিয়া কথাটা থাকলে সেটা কিন্তু 2N হয়, সেটা কিন্তু ডিপ্লয়েড হয়। তাহলে পুং যে জনন কোষ, তাদেরকে আমরা মানে পুং জনন কোষ মানে ধর শুক্রাণু যেভাবে তৈরি হচ্ছে, এর শুরুটা হয় হচ্ছে স্পারমাটোগোনিয়া থেকে। তাহলে স্পারমাটোগোনিয়া হচ্ছে 2N, মানে ডিপ্লয়েড। এখান থেকে তৈরি হয় প্রাইমারি স্পারমাটোসাইট। এটা কিন্তু 2N, এটা কিন্তু মাইটোসিস হয়, মনে থাকে জানো, হ্যাঁ, এটা এই সময়টা মাইটোসিস হয়। সেখান থেকে তৈরি হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট, যেটা কিন্তু মিওসিস 1 হয়ে যাচ্ছে। এবার মিওসিস 1 তার মানে এটা কিন্তু N হয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে স্পারমাটিড যেটাও কিন্তু N, সেখান থেকে স্পার্ম বা শুক্রাণু যেটাও কিন্তু N বা হ্যাপ্লয়েড। তাহলে এই হচ্ছে স্পারমাটোজেনেসিসের একদম তোকে আমি শব্দচিত্রটা বললাম, ঠিক আছে, এটা অবভিয়াসলি বুঝতে পারছিস এখানটা কি হবে, মিওসিস 2 হবে। তাহলে এটা আগেরটা মিওসিস 1 হয়েছে, যখন এটা মিওসিস 2। আর এই যে জায়গাটা আছে স্পারমাটিড থেকে স্পার্ম, এটা এই যে প্রসেসটা, এই ধাপটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। ঠিক আছে, এটা অনেক সময় ভুলিয়ে যায়। তাহলে টোটাল প্রসেসটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। ঠিক আছে, টোটাল প্রসেস স্পারমাটোজেনেসিস। স্পারমাটিড থেকে যখন স্পার্ম তৈরি হচ্ছে, মানে শুক্রাণু তৈরি হচ্ছে, সেইটাকে বলে স্পারমিওজেনেসিস। আর সাট্টলি কোষ একটু আগে দেখাচ্ছিলাম, সাট্টলি কোষ থেকে শুক্রাণুর যে নির্গমন হওয়া, সাট্টলি কোষ থেকে যে শুক্রাণুগুলো বেরিয়ে যাচ্ছে, ওইটাকে বলে স্পারমিয়েশন। এই তিনটে শব্দ মনে রাখবি, ঠিক আছে। তাহলে স্পারমিয়েশন মনে রাখলি, স্পারমিওজেনেসিস মনে রাখলি, আর টোটালটাকে তো স্পারমাটোজেনেসিস বলা হয়। একটা যেটা বলে শেষ করবো, আরেকটা এমসিকিউ অনেক সময় দেয় যে শুক্রাণুর তোর মোটিলিটি মানে চলনশীলতাটা কোথায় পায়। এই যে এতগুলো স্ট্রাকচার বলেছিলাম না প্রথমে, ঠিক আছে, তার মধ্যে মনে রাখবি এপিডি ডাইমিসে শুক্রাণু হচ্ছে মোটিলিটিটা পায়, ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটা তোদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে তোরা কমেন্ট করে জানা, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। এবং অনলাইন ক্লাসে তোরা চাইলে জয়েন হতে পারিস, এরকম চ্যানেলেও এরকম অনেক ক্লাস আসবে, চ্যানেলে লক্ষ্য রাখ। থ্যাংক ইউ।